নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন খ্যাতিমান কথা সাহিত্যিক, সমালোচক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ। কথাশিল্পী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। 1918 সালের 4 ফেব্রুয়ারি দিনাজপুরের বালিয়াডিঙিতে জন্মগ্রহণ করেন তিনি। উপন্যাস রচনা করে অনেক খ্যাতি অর্জন করেন। ছোট গল্প রচনার ক্ষেত্রেও বেশ পারদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি। এছাড়া কিশোরদের জন্য রচিত জনপ্রিয় কৌতুক চরিত্র টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি। চলচ্চিত্রের জন্য অনেক চিত্রনাট্য লিখেছেন তিনি। আজ আমি শোনাব তারই লেখা একটি ছোট গল্প, এক্সিবিশন। শুনুন, আমার জন্যও টিকিট কিনবেন একখানা। বসন্ত শুনছিল ঠিকই, কিন্তু কথাটার লক্ষ্য যে সেইটাই অনুমান করতে পারেনি। একে তো এখানে সে এসেছে মাত্র দিন চারেক, আস্তানা নিয়েছে একটা হোটেলে, তার ওপর নতুন জায়গায় এ পর্যন্ত একটি মানুষের সঙ্গেও তার আলাপ হয়নি। সুতরাং মেয়েলি গলায় পিছন থেকে কেউ তাকে এমনভাবে অনুরোধ জানাতে পারে, বসন্ত তা অনুমান করেনি। কিন্তু এবারে আলতো হাতের ছোঁয়া লাগলো গায়ে। চমকে মুখ ফেরালো বসন্ত। 20 থেকে 25 পর্যন্ত যে কোনো বয়সের একটি মেয়ে, কাঁধ পর্যন্ত ফাঁপানো রুক্ষ চুল, তুলির সূক্ষ্ম রেখায় আঁকা ভ্রু, মুখে কড়া প্রসাধন, গলায় লাল বিড়ের মালা, নাইলনের স্বচ্ছ শাড়ি গায়ের উপর থেকে পিছলে পড়তে চাইছে। ভীতু মৃদু গলায় মেয়েটি আবার বলল, দয়া করে একটা টিকিট নেবেন আমার জন্য। আচ্ছা, নিচ্ছি বলেই মুহূর্তের জন্য অপেক্ষা করল বসন্ত। কিন্তু মেয়েটি হাত ব্যাগ খুলল না। একটু বিভ্রান্ত হলো বসন্ত, লজ্জিত। মাত্র 4 আনা পয়সার জন্য? ছি। দুখানাই টিকিট কিনে কাউন্টার থেকে সরে এসে সে মেয়েটির দিকে বাড়িয়ে দিলে একখানা। তবুও ব্যাগ খুলল না মেয়েটি, টিকিটও নিলে না। বললে, চলুন না, একই সঙ্গে ভিতরে যাই। বসন্ত ভালো করে তাকিয়ে দেখল এবার। জিজ্ঞাসা মিটে গেছে। মেয়েটি যেন হাঁপাচ্ছে অল্প অল্প, শঙ্কিতভাবে তাকাচ্ছে এদিক ওদিক। ক্ষীণ হাসির রেখা ফুটল বসন্তের ঠোঁটের কোণায়। চলুন না ভিতরে, কি হবে বাইরে দাঁড়িয়ে থেকে? আবার আলগা ছোঁয়া লাগলো বসন্তের বাহুতে। ঠিক এইটিই যেন আশা করছিল বসন্ত। একটা সিগারেট ধরাতে যাচ্ছিল, নামিয়ে ফেলল ঠোঁট থেকে। তারপর বলল, আচ্ছা চলুন। গেট পেরোতেই ইলেকট্রিক আর নিয়ন টিউবে ঝলমলে সোডা ফাউন্টেন, তারপরেই গোটা কয়েক গাছের ছায়ার দ্বীপ, চারিদিকে অসংখ্য স্টল, অস্বাভাবিক আলো আর অগণ্য মানুষের ভিড়ের মাঝখানে এক টুকরো প্রায় অন্ধকার। ইচ্ছে করেই হয়তো কর্তৃপক্ষ আলো দেয়নি এখানে। লোকে 2-1 মিনিটের জন্য জলাধারে চোখ জুড়িয়ে নেবে। চুরুট, প্রসাধন, ভাজা মাংস আর নতুন বার্নিশের গন্ধে জর্জরিত স্নায়ুগুলিকে তৃপ্ত করে নেবে ঠান্ডা মাটি আর কচি পাতার সুঘ্রাণে। এই পর্যন্ত এসে বসন্ত মেয়েটির মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। মেয়েটিও দাঁড়ালো। 10-12 জন লোকের একটা মস্ত বড় দল পাশ দিয়ে চলে যাওয়ার পর আবছা আলোয় আশ্চর্য শীর্ণ আর সংকুচিত মেয়েটিকে সে পরিষ্কার গলায় জিজ্ঞাসা করল, পুলিশে তাড়া করেছিল? জবাব এলো না। আরও আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি। গেট তো পার করে দিয়েছি, এবার আমাকে ছাড়ো দয়া করে।
বলেই পা বাড়ালো বসন্ত। শুনুন। আবার ঠোঁট থেকে সিগারেটটা নামিয়ে ফেলে অসীম বিরক্তিতে বসন্ত ঘুরে দাঁড়ালো। কি হয়েছে, জ্বালাচ্ছ কেন ফের? গলার স্বরে একরাশ ঘৃণা মিশিয়ে বললে, তুমি ভুল লোককে ধরেছ, আমি তোমার শিকার নই। 1 মিনিট দাঁড়াতেও পারেন না? গলার আওয়াজটা এবার তীক্ষ্ণ এবং স্পষ্ট। বসন্ত ভুরু কোঁচকালো। ও, বুঝেছি। ব্যাগ খুলে 5 টাকার নোট বের করলো একটা, বাড়িয়ে দিয়ে বললে, এই নাও, এবার আমায় মুক্তি দাও। আমি ভিখিরি? মেয়েটার তুলি আঁকা ভ্রু বসন্তের চাইতেও সংকুচিত হলো। কালি পড়া দুটো চোখ ঝকঝক করে উঠল একবার। তারপর বললে, অনেক উপকার করেছেন আমার, আর দরকার নেই, ধন্যবাদ। একটা কুৎসিত গাল দেওয়ার প্রলোভন অনেক কষ্টে সংবরণ করল বসন্ত। মেয়েটার দিকে একবারও আর না তাকিয়ে সোজা হেঁটে চলে গেল স্টলগুলোর দিকে। আপদে শান্তি হলো। কোথায় যাওয়া যায়? যাওয়ার জায়গা অনেক। প্রথমেই সোডা ফাউন্টেনে ঢুকে একটা কোল্ড ড্রিঙ্ককে ভিজিয়ে নেওয়া যায় গলাটা। কিছুক্ষণ বসে ভাবা যায় কিছু কিনবে কিনা, কিংবা কেনবার মতো কিছু আছে কিনা। আর কিছু না হোক, ফেনিল পানীয়ের ভিতর স্ট্রটা দিয়ে 5-10 মিনিট খেলাও করা যেতে পারে বসে বসে। তাই করল। ভিড়, দারুণ ভিড়। ভ্যানিলা, কোকাকোলা, প্রসাধন, হেয়ার ক্রিম, সিগারের গন্ধ। পুরুষের মোটা গলার হাসি, মেয়েদের জলতরঙ্গ। শাড়ি, স্যুট, সালোয়ার, চোস্ত চুড়িদারের সমারোহ। একটা লেমন স্কোয়াশ সামনে নিয়ে প্রত্যেকের মুখগুলোকে আলাদা আলাদা করে দেখতে চাইল বসন্ত। নিয়নের কড়া সাদা আলোয়, ঝিলিমিলি কাচে, পানীয় বাহিনীর বিদেশিনী স্থূল ছবিতে, চড়া রঙের ওয়ালপেপারে প্রত্যেকটা লোককে তার অস্বাভাবিক বলে মনে হলো। একটা বাঁকা আয়নার ভিতরে যেন সকলকে দেখতে পাচ্ছে সে। মেয়েদের রঙিন ঠোঁট চিড়িয়াখানায় দেখা বাঘকে স্মরণ করিয়ে দেয়। পুরুষের ভারী ভারী মুখের পেশিগুলোর নড়াচড়া জাবর কাটা ষাঁড়ের উপমা মনে আনে। এইভাবেই ইমপ্রেশনিস্ট হয় নাকি মানুষ? লেমন স্কোয়াশটা বড্ড বেশি টক লাগছিল, আর একটু সোডা চাইলে হতো। কিন্তু সোডা চাইতে গিয়েও অন্যমনস্ক হয়ে গেল। মেয়েদের ঠোঁটগুলোকে বাঘের মতো মনে হওয়ার কারণ আছে। একটু আগেই বাঘিনীর পাল্লায় পড়েছিল। যথাসময়ে সতর্ক না হলে জাবর কাটা ষাঁড়ের দুর্গতি ছিল তারও অদৃষ্টে। তবু মুক্তির আনন্দে বসন্ত খুব বেশি আত্মপ্রসাদ পেল না। কোথায় যেন একটা কাঁটা বিঁধতে লাগলো খচখচ করে। সেন্টিমেন্ট, ছোট্ট এক টুকরো সেন্টিমেন্ট। বাংলাদেশ থেকে 500 মাইল দূরের এই শহরে একটি বাঙালির মেয়ে বাঁচবার জন্য কি বিভৎস অপমানের পথ বেছে নিয়েছে। এইটিকে কিছুতেই সে ভুলতে পারছে না। অহেতুক বাঙালি প্রীতি বসন্তের নেই। ইহুদি সদুক্তির মতো বঙ্গ সন্তান যে ভারতের লবণ, এ কথাও সে কোনোদিন ভাবে না। পাকিস্তানের হিসেব বাদ দিয়ে আন্দাজ 3 কোটি বাঙালির দায়িত্ব নেওয়ার কথাও সে কল্পনা করে না। তবুও বসন্তের মনে হলো একটা ছোট কাঁটা কোনো মতেই নামতে চাইছে না। মেয়েটি বাঙালি না হলেই ভালো হতো। লেমন স্কোয়াশের আধখানা ফেলে রেখে পয়সা মিটিয়ে বসন্ত উঠে পড়ল। সিগারেট ধরিয়ে এলোমেলোভাবে এগিয়ে চলল এক্সিবিশনের ভেতর। ভিড়, অসম্ভব ভিড়। কাপড়ের স্টলে, টয় শপে, চায়না সেটের দোকানে, কিউরিওতে, এমনকি বইয়ের দোকানে পর্যন্ত। শুধু একটা ছবির দোকানে দাঁড়াবার জায়গা আছে। একবার চোখ পড়তেই বোঝা গেল কারণটা। স্টলটি নিয়েছে কোনো ভক্ত ক্রিশ্চিয়ান। মেরির কোলে জ্যোতির্ময় যীশুখ্রিস্ট থেকে গোলগোথার ক্রসে বেঁধা যন্ত্রণা জর্জর মানুষটি পর্যন্ত কেউ বাদ নেই। রক্তাক্ত শরীর, ক্রসের উপর এলিয়ে পড়া মাথা, আধবোঝা চোখ, মুখে শিশুর মৃত্যু কাতরতা। খ্রিস্টের ছবিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল বসন্ত। কোনো মাস্টার আর্টিস্টের ছবির নকলের নকল, তারও নকল। তবু যন্ত্রণাটা কি বাস্তব, ছবিটা কি জীবন্ত? আশ্চর্য, খ্রিস্টের ওই ছবিটা মনের সামনে রেখে কিভাবে নরহত্যা করতে পারে ইউরোপের মানুষ? ছোটোখাটো চেহারার মাঝবয়সী স্টলওয়ালা এগিয়ে এলো বসন্তের কাছে।
শান্ত গলায় দক্ষিণী ইংরেজি উচ্চারণে জিজ্ঞাসা করল, নেবেন কোনো ছবি? আরও ভালো ভালো জিনিস আমার কাছে আছে। না ধন্যবাদ, আমি দেখছিলুম। বেশ বেশ, দেখুন, নেভার মাইন্ড। স্টলওয়ালা ফিরে আবার তার কাঠের টুলে গিয়ে বসল। পকেট থেকে কালো চামড়ার বাঁধানো একটি বই বের করে পড়তে আরম্ভ করলো এক মনে। বসন্ত লক্ষ্য করল সরু কারের সঙ্গে একটা ছোট রূপোর ক্রস ঝুলছে তার বুকের ওপর। এই যে, ছবি দেখছেন? বসন্ত পেছনে ফিরল। সেই মেয়েটি, খ্রিস্টের ছবি, বাইবেলের মধ্যে ডুবে যাওয়া এই মানুষটি, ম্যাডোনা ডেলগ্যান্ডোকার অমৃতবর্ষিণী চোখ, সব মিলিয়ে চমৎকার একটা ভাবমণ্ডল তৈরি হচ্ছিল বসন্তের মনে। হঠাৎ যেন সুর কেটে গেল তার, কেমন অসুচি হয়ে উঠল সমস্ত। তুমি এখানে এসেও জুটেছ? একটু আগেকার সহানুভূতি ভুলে গিয়ে চাপা গলায় প্রশ্ন করল। কেন, আসতে নেই? এক্সিবিশনের স্টল তো সকলের জন্যই। অদ্ভুত নির্লজ্জ মেয়েটা। দোকানদার বাংলা বোঝে না জেনেই বসন্ত বললে, না, সব জায়গায় সকলের জন্য নয়। অন্তত যীশুখ্রিস্টের কাছে তুমি এসে না দাঁড়ালেই ভালো হতো। তাই নাকি? বাঘিনী রক্ত ওষ্ঠাদরের মৃদু হাসল মেয়েটি। খ্রিস্ট নিজে বোধহয় অন্য কথা বলতেন। বসন্ত চমকে উঠল। ঠিক এমনি একটা জবাব সে আশা করেনি। বেশ কথা বলতে পারো দেখছি। স্টল থেকে বেরিয়ে এলো বসন্ত। লেখাপড়াও বোধহয় কিছু জানো। এ পথে পা দিলে কেন? মেয়েটিও এসেছিল পিছন পিছন। সামনের দোকান থেকে এক ঝলক নীল আলো তার মুখে এসে পড়েছে। সে আলোয় বসন্ত বাঘিনীকে দেখতে পেল না। অদ্ভুত সুন্দর আর শান্ত দেখালো মেয়েটার চেহারা। বসন্ত জীবনে প্রথম আর শেষ প্রেম নিয়ে সে এসেছিল। বর্ষার এক একটা ছায়ামন্থর দিনে এমনি দেখাতো তার মুখ। মুহূর্তের জন্য কোমল হতে পারত বসন্তের মন। একবার বলে ফেলতে পারত, এ পথ ছেড়ে দাও তুমি, এ পথ ছেড়ে দিয়ে তুমি নতুন করে বাঁচতে চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু সে কথা বলবার সুযোগ সে আর পেল না। তার আগেই মেয়েটা বলল, তা শুনে আপনার লাভ কি? তার চেয়ে ওই সামনে নাগরদোলা ঘুরছে, ওইটিতে কিছুক্ষণ চড়বেন আমার সঙ্গে? আবার সেই হিংস্র ইচ্ছাটা চাড়া দিয়ে উঠল বসন্তের মাথার মধ্যে। ইচ্ছে করল সোজা ঠাস করে একটা চড় বসিয়ে দেয় ওর গালে। চুলোয় যাও! একটা চাপা গর্জন করে এগিয়ে গেল বসন্ত। পিছনে মেয়েটার হাসির আওয়াজ, ঠাট্টা করছে। সেই 5 টাকা দিতে চাওয়ার প্রতিশোধ নিচ্ছে এইভাবে। হুইচ! পা চালিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়ার চেষ্টা করল সে। আবার ইতস্তত, কোনো লক্ষ্য নেই, কোনো কাজ নেই। অনেক ঘুরে ঘুরে কিনল একটা শৌখিন লাইটার আর 4 টাকা দিয়ে একটা বিলিতি টাব সোপ। সাবানটা কেন কিনল সে নিজেই জানে না। কলকাতার বাড়িতে উঠোনের খোলা কলেই তার চিরদিনের স্নান করবার অভ্যাস। হয়তো একটা সাবানের দাম 4 টাকা, এইটিই তার কৌতূহল জাগিয়েছিল। কিংবা রঙিন মোড়কটাও ভালো লেগে থাকবে। এক জায়গায় অ্যাম্প্লিফায়ারের রক অ্যান্ড রোলের হিন্দি সংস্করণ বাজছে। এমনিতেই বস্তুটা তার কুৎসিত লাগে। তারপরে এই বোম্বাই রূপান্তর শুনে গা ঘিন ঘিন করে উঠল। আশেপাশের কয়েকজন এর মধ্যেই পা ঠুকছে। একটু পরেই বোধহয় নাচতে আরম্ভ করবে। সেই দুর্ঘটনা পর্যন্ত অপেক্ষা করতে রাজি হলো না বসন্ত। কানাডিয়ান শার্ট, রক অ্যান্ড রোল, হিন্দি সিনেমার পোস্টার, মাদার ইন্ডিয়া, 3টে মিলিয়ে একটা যোগসূত্র, ইমপ্রেশনিজম। তার ডাইনে সামনের ওই ক্লাউনটাই ভালো। একটা উঁচু টুলের ওপর উঠে দাঁড়িয়েছে। পরনে কালো ডিনার স্যুট, অবশ্য জরাজীর্ণ। গলায় চড়া সবুজ রঙের একটা বেমানান টাই, মাথায় আধভাঙা শোলা হ্যাট, চিত্র বিচিত্র মুখ, হাতে টিনের চোঙ। সেই চোঙের ভিতর দিয়ে অদ্ভুত আওয়াজ করে লোক ডাকছে, দি গ্রেট ওরিয়েন্টাল সার্কাস, টিকিট 2 আনাজ, অনলি 2 আনাজ। সবটা মিলিয়ে বসন্তর মনে হলো ওরিয়েন্টাল সার্কাসই বটে, একটা নয়, অসংখ্য ক্লাউন আর লায়ন টাইগারের বিউটি প্যারেড। আর সেই মেয়েটা, কি আশ্চর্য, কিছুতেই ভুলতে পারছে না। নিজের ওপরই তার বিরক্তি বোধ হলো। সেই বাঙালি সেন্টিমেন্ট, কিন্তু কোনো মানে হয়? আরও বিশেষ করে ওই মেয়েটার সম্পর্কে 2 আনা খরচ করে ঢুকেই পড়বে কিনা ভাবতে ভাবতে আবার সেই রক অ্যান্ড রোল। এখানেও অসহ্য। ঘুরতে ঘুরতে নাগরদোলাটার সামনে পাশ দিয়ে চলে যাচ্ছিল, থমকে দাঁড়ালো হঠাৎ। সেই মেয়েটাই। দোলনাটা থেমে আসছে আস্তে আস্তে।
আর একই দোলায় মেয়েটি বসে আছে 22-23 বছরের কাপ্তান চেহারার একটা ছোকরার সঙ্গে। আর দুজনেই হাসছে, হাসছে অশ্লীল খুশিতে। শিকার ধরেছে বাঘিনী। চলে যেতে গিয়েও পারল না বসন্ত। কোনো কারণ নেই, তবু তার সারা শরীর জ্বালা করে উঠল। মেয়েটা যদি বাঙালি না হতো। হিংস্র দৃষ্টি মেলে বসন্ত দাঁড়িয়ে রইল। দোলনা থেকে নামল দুজনে। ছোকরা কি যেন বলল মেয়েটাকে। মেয়েটা মাথা নাড়ালো, অর্থাৎ রাজি হলো না। ছোকরা একটা শীষ দিলে, চোখের কুৎসিত ভঙ্গি করলে একবার, তারপর সরে গেল সেখান থেকে। বসন্ত এগিয়ে গেল এবার। শোনো, এবার মেয়েটার চমকাবার পালা। আপনি? বসন্তের গায়ে তখনও জ্বলছিল আগুনটা। এসো, কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে? তুলিতে আঁকা ভ্রু দুটো বিস্ময়ে প্রসারিত হয়ে গেল। অন্য সময় হলে এ ধরনের ছেলে মানুষই বসন্ত ভাবতেও পারত না, কিন্তু এই খেয়াল খুশির রাগ, এক্সিবিশনের আলো, এই মানুষ আর গন্ধের ভিড়, ওই ছোকরাটা, সব মিলিয়ে কেমন এলোমেলো হয়ে গেল। তার মনে হলো মেয়েটার জন্য এক্ষুনি তার কিছু একটা করা উচিত। এই মুহূর্তেই, একেবারে রসাতলে ডুবে যাওয়ার আগেই তার কিছু কর্তব্য আছে। এসো, স্পষ্ট আদেশের সুর। কিছুক্ষণ বিহ্বলভাবে মেয়েটা তাকিয়ে রইল বসন্তের দিকে, তারপর হাসল মৃদু রেখায়। চলুন, বসো এইখানে। আবার আদেশ করল বসন্ত। আলোয় ঝিলমিল করছে ছোট লেকের জলটা। সেই আলোয় রাত্রের ঘুমন্ত পদ্মগুলো যেন থেকে থেকে চমকে উঠছে। অল্প অল্প হাওয়ায় ঝাউয়ের শুকনো ফল ঝরছে জলের উপর। শিশির পড়ার মতো আওয়াজ হচ্ছে। এখানেও ভিড় খুব বেশি নয়। স্টলের আলোর নেশা কাটিয়ে এখানে আসতে ইচ্ছে করে না সহজে। তবু 2-4 জন আছে এদিক ওদিক, প্রায়ই জোড়ায় জোড়ায়। সিগারেট জ্বলছে, সিগার জ্বলছে। আলোর ঝলক লাগা জলে চমকে জেগে ওঠা পদ্মগুলোও যেন ফিসফিস করে কথা কইছে। ঝাউ গাছের নিচে কর্কশ খানিকটা শীর্ণ ঘাসের উপর বসে পড়ল দুজনেই। ঠিক পাশাপাশি নয়, অনেকখানি দূরত্ব রাখল বসন্ত। কি নাম তোমার? কি করবে শুনে? আবছা অন্ধকারে আবার সুদূর হয়ে গেছে মেয়েটা। ঠোঁটের রক্ত লেখা, কিছুই দেখা যাচ্ছে না এখন। বলতে আপত্তি আছে? না, নেই। নাম একসময় চম্পা ছিল, এখন চাপা। চম্পা থেকে চাপা, অর্থাৎ খুব সহজ। ভদ্র জীবনের চিহ্ন রাখব না। সবই যখন বদলেছে, তখন নামটাও ভালগার করে নেওয়াই ভালো। বসন্ত ঠোঁট কামড়ে ধরল। বাড়ি কোথায় ছিল তোমার? বুঝতেই পারছেন একসময় বাংলাদেশে ছিল, কিন্তু এখানে সে কথা জিজ্ঞাসা করে লাভ কি? চাপা হাসল। একটা সিগারেট খাওয়াবেন? নির্লজ্জ, বিভৎস রকমের নির্লজ্জ মেয়েটা। বসন্তের মনে হলো অন্নশ্রম করছে সে। একে উদ্ধার করবার শক্তি দেবতারও নেই। দেবেন একটা সিগারেট? নিঃশব্দে সিগারেট এগিয়ে দিল বসন্ত আর দেশলাই। বারুদের স্বল্পায়ু আগুনে আবার বাঘিনীর মুখ দীপিত হলো। ঘৃণায় চোখ ফিরিয়ে নিল বসন্ত। লেখাপড়াও তো কিছু জানো বলে মনে হয়। জীবিকার কোনো ভদ্রপথ আর খুঁজে পেলে না? শেষকালে এই নরকের রাস্তায় নেমে এলে। এক মুখ সিগারেটের ধোঁয়া ছাড়ল চাপা। হেসেই উঠল খিলখিলিয়ে, অত্যন্ত নিষ্ঠুর জান্তব হাসি। আমার জন্য এত মাথা ব্যথা কেন আপনার? প্রেমে পড়ে গেছেন নাকি? বসন্তর মুখের ওপর চাবুক পড়ল। উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। রাগ করলেন? নির্বিকারভাবে মেয়েটা আবার সিগারেটের ধোঁয়া ছাড়ল। প্রেমে যদি নাই পড়েন, তাহলে আরেকজনের সঙ্গে ভাব জমাতে দেখে ডেকে আনলেন কেন? জেলাসি কি বলেন? বসন্ত চলে যেতে চেয়েছিল, কিন্তু গেল না। একটা দানবিক ইচ্ছায় তার মাথার প্রত্যেকটা কোষ আগ্নেয় হয়ে উঠল। মেয়েটার গলা টিপে ধরে শেষ করে দিলে কেমন হয়? সাপের মতো তীব্র একটা চাপা গর্জন করে উঠল বসন্ত। তোমাকে পুলিশে দেব। আশ্চর্য দুঃসাহস মেয়েটার। বসন্তের হাত ধরে টানল।
শিউরে উঠে হাত ছাড়িয়ে নিতে চাইল বসন্ত, পারল না। কৌতুক মেশানো গলায় চাপা বললে, পারবেন না? পারলে অনেক আগেই পুলিশে দিতেন। কেন রাগ করছেন ছেলে মানুষের মতো? বসুন একটুখানি। কেন জানো না? বসন্ত আবার বসে পড়ল। হয়তো চাপার স্পর্ধার শেষ পর্যন্ত দেখে নিতে চায়। হয়তো সেই সুযোগের অপেক্ষায় আছে যখন ওর গলা টিপে খুন করে এই লেকের জলের মধ্যে ফেলে দেবে। উত্তেজনায় সে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো, আর চাপা সিগারেট টেনে চলল নিঃশব্দে। শিশির ঝরার মতো টুপ টুপ করে ঝরছে শুকনো ঝাউয়ের ফল। লেকের কালো জলে আলো ঝিলমিল। ঘুমন্ত পদ্মবন জেগে উঠে এডোর সঙ্গে ফিসফিস গলায় কথা কইছে। অনেক দূর থেকে অ্যাম্প্লিফায়ারে ভেসে আসছে রক অ্যান্ড রোলের সুর। লেক পেরিয়ে বসন্তের দৃষ্টি চলে গেল দূরের দিকে। দুদিকে বাহু তুলে দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে সমুন্নত একটা কালো পাহাড়। যেন আকাশ জোড়া একটা বিশাল ক্রসে আটকে আছে মরণাহত খ্রিস্টের মূর্তি। কালপুরুষ নেমে এসেছে তার উপর, যেন কণ্টক মুকুটের রক্তাক্ত বৃত্তরেখা। বসন্ত স্তব্ধ হয়ে বসে রইল। চাপাই কথা বলল আবার। তারও দৃষ্টি বোধহয় রাত্রের আকাশে গিয়ে পৌঁছেছিল। এক্সিবিশনের এই আলোর সীমা ছাড়িয়ে, কেনা বেচা লোভ লালসা লঘুতার এই সিগারেটের ধুলো প্রসাধনের পরিবেশ পার হয়ে সেও ওই দূরের পাহাড়টার একটা গভীর বিশাল অর্থ খুঁজে পেয়েছিল। ওই কালপুরুষের জ্যোতির্বিন্দুগুলো তারও কাছে কিসের একটা ব্যঞ্জন বহন করে আনছিল। সিগারেটটাকে জলের মধ্যে ফেলে দিয়ে চাপা বললে, আমাকে ক্ষমা করবেন, ভারী রাগ হয়েছিল আপনার অহংকার দেখে। অহংকার কখন করলাম? করেননি? গেটটা পার করে দিলেন, কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি, যা তা বলে চলে গেলেন। আবার ভিক্ষে দিতে চাইলেন তার উপর। রাগ হয় না? এবার গলার স্বর অন্যরকম, অভিমানের রেশ। কেন এলাম এই রাস্তায়? ইচ্ছে করে কেউ আসে? কাকার সংসারে থাকতাম। দুবার আইয়ে ফেল করবার পরে এমন অবস্থা কাকিমা সৃষ্টি করলেন যে গলায় দড়ি দেওয়ার কথা মনে হলো। কিন্তু গলায় দড়ি দেওয়ার চাইতে বাড়ি থেকে পালানো সোজা। রূপ ছিল শুনেছি, ভাবলাম বম্বে গিয়ে ফিল্মে নামবো। নাগপুরেই দুটো সঙ্গী জুটল, তারা নাকি ফিল্মেরই লোক। তারপর চাপা একবার থামল। তারপর পুরো 1.5 বছর কাটিয়েছি তাদের হাতে। ফিল্মই বটে, প্রতি রাত্রে মাতাল পশুদের সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছি। আর প্রায় 2 মাস ধরে তারা চাবুক মেরে আমাকে অভিনয়ের মহড়া শিখিয়েছে। দুর্গের মতো প্রকাণ্ড বাড়ি, চারিদিকে পাহারা, 3-4টে কুকুর। 1.5 বছর পরে যখন পালাবার সুযোগ এলো, তখন দেখলাম নায়িকার পার্টেই আমি অভ্যস্ত হয়ে গেছি, আর কিছুই আমার করবার নেই। বসন্ত আবার তাকালো আকাশের দিকে। ক্রসে বেধা খ্রিস্টের মূর্তি, কাঁটার মুকুটের মতো রক্তাক্ত কালপুরুষ। দুটো ক্ষীণ দীপ্ত আলো কখন জ্বলে উঠল পাহাড়ের উপর। খ্রিস্টের দুটি করুণায়ন চোখ কি হঠাৎ জীবন্ত হয়ে উঠল? বসন্ত আস্তে আস্তে বললে, এখন কি ফেরা যায় না? না, চাকরি বাকরি তো করতে পারো, লেখাপড়া যা জানো তাতে তো কোনো কাজ জুটিয়ে নেওয়া অসম্ভব নয়। হয়তো অসম্ভব নয়, কিন্তু রোজ রোজ মনিব বদল করা যার অভ্যাস হয়ে গেছে, বাঁধা মনিবের চাকরি তার পোষাবে না। বসন্তর কপালে ভ্রুকুটি ঘনিয়ে এলো। এই মেয়েকে কি বাঁচানো চলে? বাঁচানো সম্ভব? কেউ যদি তোমায় বিয়ে করে, ঘরে নিয়ে যায়? আবার সুর কেটে গেল। রক অ্যান্ড রোলের একটা প্রকাণ্ড উচ্ছ্বাস ভেসে এলো হাওয়ায়। সেই তীক্ষ্ণ আদিম হাসিতে ভেঙে পড়ল চম্পা।
দু হাতে কান চেপে ধরতে চাইল বসন্ত। খ্রিস্টের মূর্তিটা হারিয়ে গেল পাথুরে অন্ধকারের মধ্যে। সেও বাধা মনিবের চাকরি। চাপার হাসি থেকে তিল তিল করে বিষ ঝরে পড়তে লাগলো। তবু একসময় তারই জন্য ছেলে মানুষের মতন পাগল হয়ে উঠেছিলাম। আপনার আগে আরো অন্তত 3 জন ঠিক এই কথা আমাকে বলেছে। সুখে আর অনুতাপে, আশায় আর যন্ত্রণায় রাতের পর রাত চোখের জল ফেলেছি আমি। কিন্তু শেষ পর্যন্ত আমার উপর থেকে নেশা কেটে গেল 3 জনের, একজনও আর ফিরে আসেনি। গানের আওয়াজটা আবার ফিকে হয়ে গেল। শিশির পড়ার মতো ঝাউয়ের শুকনো ফল ঝরছে। আলোর চমক লাগা পদ্মবনে হাওয়ার দীর্ঘশ্বাস, জলের কান্না। অন্ধকারের আবরণ সরিয়ে করুণা বিষণ্ণ সেই চোখ গ্লানি জর্জর পৃথিবীর দিকে তাকিয়ে আছে। কারো মুখে কথা নেই। বসন্ত সিগারেট কেস বার করল। নেবে? না ধন্যবাদ, আর নয়। এবার নিজেই সিগারেট ধরালো বসন্ত। কি একটা ভাবছে, শক্তি সঞ্চয় করে নিতে চাইছে নিজের ভেতরে। চতুর্থ জনকে বিশ্বাস করতে পারো? কে? আপনি? হেসে উঠতে গিয়েও হাসতে পারল না চম্পা। কেঁদে ফেলল হু হু করে। বসন্ত সান্ত্বনা দিতে চেষ্টা করল না। কোনো অর্থ হয় না ভালো কথা বলবার। চম্পা কেঁদে চলল। বসন্ত পলকহীন চোখে তাকিয়ে রইল দূরের দিকে। আকাশ, রাত্রি, নক্ষত্র, পাহাড় সবকিছুই যেন অপরিসীম বেদনায় গভীর নির্বাক হয়ে আছে। একরাশ সঞ্চিত কান্নার মতো ছলছল করছে লেকের জলটা। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। চম্পা কেঁদে চলল। আবার স্টলের শাড়ি, 7 রং আলোয় চোখের যন্ত্রণা, ঘুরন্ত নাগরদোলা, ভিড়, সিগারেটের ধুলো প্রসাধনের গন্ধ, দি গ্রেট ওরিয়েন্টাল সার্কাস, 2 আনাস, অনলি 2 আনাস, লায়ন টাইগার বিউটি প্যারেড। কোথায় নিয়ে যাবেন আমাকে? চম্পার স্বর এখনো কান্নায় ভেজা। আপনার বাড়িতে? বাড়ি এখন কোথায়? বসন্ত হাসল। আমি ট্যুরিস্ট, 7 দিনের জন্য বেড়াতে এসেছি। তোমাকে আমার হোটেলে নিয়ে যাব। তারপর কাল কলকাতায় নিয়ে যাব। সেখানে পৌঁছে পরের দিন যাব রেজিস্ট্রি অফিসে। চম্পার কথা থেমে এলো। আত্মীয় স্বজন নেই আপনার? সমাজ? মুহূর্তের জন্য অন্ধকার হলো বসন্তের মুখ। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, কিন্তু আর ভাবা চলে না। দাম হয়তো কিছু দিতেই হবে। তবু ভয় করবে না বসন্ত। অন্ধকার আকাশ জুড়ে দাঁড়িয়ে থাকা বেদনায় জর্জর, করুণায় বিষণ্ণ একটা বিশাল মূর্তি তাকে আশ্বাস দিচ্ছে। না, সে ভাবনা আমার নেই। নিজের অজ্ঞাতেই বসন্ত এবার চম্পার একখানা হাত টেনে নিলে মুঠোর ভিতরে। ভীরু চড়াই পাখির বুকের মতো কাঁপছে হাতখানা, ঘামে ভিজে উঠেছে। বসন্ত ওই ভিড়ের মধ্যেও চম্পার কানের কাছে মাথা নামিয়ে একান্ত হয়ে বলে উঠল, না, আমার সে ভাবনা নেই। আর ঠিক তখনই সমস্ত সুর, সমস্ত গান, সমস্ত উৎসব একটা ঘূর্ণির মতো হারিয়ে গেল যেন। মুহূর্তে এক্সিবিশনের হাজার আলোর দীপালি দপ করে নিভে গেল। আছড়ে পড়ল অন্ধকারের আকাশ জোড়া ঢেউ, আর সেই সঙ্গে মানুষের বিকৃত গলার অমানসিক চিৎকার ফেটে পড়ল। অকস্মাৎ আলো নিভে যাওয়ার অবিশ্বাস্য অন্ধকারে প্রাণ বাঁচানোর আদিমতম প্রেরণায় এক্সিবিশনের কয়েক হাজার লোক তখন অন্ধের মতো গেটের দিকে ছুটছে।
পিছন থেকে মেয়েদের আর্তনাদ, শিশুর কান্না আর পুরুষের গর্জনের একটা ছুটন্ত অতিকায় দেওয়াল ওদের দুজনের উপর এসে পড়ল। সঙ্গে সঙ্গে বসন্তের মুঠি থেকে খুলে গেল চম্পার হাত। স্পষ্ট অনুভব করলো মাটিতে মুখ থুবড়ে পড়েছে চম্পা। মাগো! চম্পা! চিৎকার করে চম্পাকে তুলতে গেল বসন্ত, কিন্তু পারল না। পিছনের ভিড় তখন তাকে স্রোতের কুটোর মতো ঠেলে নিয়ে চলেছে। তার উল্টো মুখে ঘুরে দাঁড়াতে গেলে হাজার হাজার পায়ের তলায় সে মুহূর্তে পিষে যাবে। পারল না বসন্ত, কিছুতেই পারল না। ওদিকে কয়েকটা আগুনের শিখা ফনা তুলছে তখন। মৃদু পিঙ্গল আলোয় আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সব। মানুষের পালানোর চেষ্টা আরো ক্ষিপ্র, আরো হিংস্র হয়ে উঠেছে। ছুটতে ছুটতে, পায়ের তলায় মানুষ মারাতে মারাতে সে নিজেও কখন আদিম প্রেরণার সঙ্গে মিশে গেল। ওই পিঙ্গল আলোটা রুদ্র ভুকুটি করে তাকে বলতে লাগলো, পালাও, বাঁচতে হলে পালাও, বাঁচতে হলে এখনো পালাও। বসন্ত পালাতে লাগলো। গেটের বাইরে যখন এসে দাঁড়ালো, তখন গায়ের শার্ট টুকরো টুকরো, পায়ের জুতোর চিহ্ন নেই। চারিদিকে ভয়ার্থ মানুষের চিৎকার, আত্মীয় স্বজনের নাম ধরে বুক ফাটা ডাকাডাকি। মাটিতে আছড়ে পড়া একটি মা, ফায়ার ব্রিগেড এসে পড়েছে। আর এক্সিবিশনের একটা অংশ হো হো করে জ্বলছে তখন। পিঙ্গল প্রেতদীপ্ত নয়, রক্ত আলোর চিতা জ্বলে উঠেছে সারি সারি। চম্পা! এমন ভাবে ঠোঁট কামড়ে ধরল বসন্ত যে মনে হলো মাংসের ভিতরে দাঁত বসে যাবে। এর মধ্যে আর কি খোঁজা যায় চম্পাকে? খোঁজবার অর্থ হয় কোনো? ভালোই হলো। হয়তো অবচেতন মনে এমনি একটা কামনাই করেছিল বসন্ত। শেষ পর্যন্ত সত্যিই কি সাহস হতো তার? চম্পার জীবনের তিনজন পুরুষের মতো চতুর্থ পুরুষে যে তাকে বঞ্চনা করতো না, এ কথা কি জোর করেই বলতে পারে সে? টলতে টলতে হোটেলের দিকে এগিয়ে চলল বসন্ত, একটা বিভ্রান্ত মাতালের মতো। চোখের দৃষ্টি ঝাপসা। পাহাড়টাকে আর দেখা যাচ্ছে না। অতল নিশ্ছিদ্র অন্ধকারে আকাশ জোড়া মূর্তিটা কোথায় মিলিয়ে গেছে। আর পিছনের উজ্জ্বলন্ত আগুনে ছবির স্টলটা হয়তো পুড়ে ছাই হয়ে যাচ্ছে এতক্ষণে। পুড়ে যাচ্ছে ম্যাডোনা ডেল গ্র্যান্ডুকা থেকে ক্রসবিদ্ধ খ্রিস্ট পর্যন্ত।